আচ্ছা মুক্তাদির, আমাকে তুমি অনুগ্রহ করে বলো, ইয়ার ওয়ান 4000 ব্যাটারি 312 কোটি টাকা কিভাবে হলো? 4000 ব্যাটারি আমাদের এক বছরের সেলস টার্গেট, সেটা যদি আমরা 78,000 টাকা করে বিক্রি করি, এই যে এখানে আমাদের আছে সেলিং প্রাইস 78,000 টাকা পার ব্যাটারি, তাইলে আমাদের 78,000 ইন্টু 4000 দিলে হয় 312 কোটি টাকা। এটা এখানে অপারেটিং কস্ট কত যাচ্ছে? এখানে অপারেটিং কস্ট, সেলস, মার্কেটিং, অপারেশন সব মিলায়া যাবে 25% অফ দ্য গ্রস প্রফিট। আমাদের গ্রস প্রফিটটা আমরা এই যে ক্যালকুলেশন আগেই করেছি যে পার ব্যাটারি, পার ইউনিট ব্যাটারিতে আমাদের হবে প্রায় 12% অ্যাপ্রক্সিমেটলি। তো পার ইউনিট ব্যাটারি 12% যদি হয় 312 কোটি টাকার 3 কোটি 20 লাখ টাকা আমাদের মার্জিন হবে এক বছরের গ্রস প্রফিট। সেইটার 25% মানে 80 লাখ টাকা যাবে সেলস, মার্কেটিং অ্যান্ড অপারেশনে, আর আমাদের নেট প্রফিট থাকবে 2 কোটি 40 লাখ টাকা। পার ইউনিট শেয়ার, অর্থাৎ আমাদের একটা করে ইউনিট শেয়ারের প্রাইস হইল 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা শেয়ারের এগেইনস্টে একজন ইনভেস্টর মার্জিন পাবে হচ্ছে 24,000 টাকা। এটা তো প্রথম বছর। এটা প্রথম বছর। দ্বিতীয় বছরে গিয়ে আমাদের ব্যাটারি সেলসের টার্গেট 7,500 টাকা অ্যাজ ওয়েল অ্যাজ, এবং সেম ওইটা ক্যালকুলেশন করলে আসে 585 কোটি টাকা, যেখানে আমাদের গ্রস মার্জিন হবে 6 কোটি টাকা। আমাদের অপারেশন কস্ট হয়তো যাবে 1.5 কোটি টাকা কিংবা এর থেকে একটু কম খরচ হবে। নেট প্রফিটটা হবে 4.5 কোটি টাকা। সো আমাদের পার ইউনিট একজন ইনভেস্টর পাবে 45,000 টাকা করে দ্বিতীয় বছরে। তার মানে প্রথম বছরে সে পাচ্ছে 24, দ্বিতীয় বছরে 24 প্লাস 45, 24 প্লাস 45, তৃতীয় বছরে 24 প্লাস 45 প্লাস 72, চতুর্থ বছরে 24 প্লাস 45 প্লাস 72 প্লাস 1,20,000, পঞ্চম বছরে এই 1,80,000 এবং আগের টাকাগুলি সব মিলিয়ে কত আসে? সব মিলায় আসে 3,72,000, প্রায় 4 লাখ টাকার মতো। 4 লাখ, এই হ্যাঁ 4 লাখের কিছু বেশি আসে। সে 1 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা পাচ্ছে 5 বছরে। তো 1 লাখ টাকা দিয়ে 5 বছর, 5 বছর পরে 5 লাখ টাকা পাচ্ছে, তো কত পার্সেন্ট হলো? 400%। নিয়ারলি 400%। কিন্তু উনি 3 বছর আগে যেতে পারবেন না। 3 বছর আগে যেতে পারবে না, যে ইনভেস্ট করবে সে 3 বছরের আগে যেতে পারবে না। 3 বছর পরে যদি সে যেতে চায়, সে আমাদেরকে একটা নোটিশ দিবে, দিলে আমরা তার এই যে ইয়ারলি যে তার মার্জিন 3 বছরের, লেটস সে আমরা ধরে নিচ্ছি এটা 24,000, 45,000 এবং 72,000, এই তিনটা প্লাস তার ইনভেস্টমেন্টের 1 লাখ টাকা নিয়ে সে চলে যাবে, এক্সিট নিতে পারবে। আচ্ছা, এই আইটেমগুলি কি কি? আইটেমগুলি হচ্ছে 3 হুইলার রিক্সার জন্য ব্যাটারি, বেস সিস্টেম ওই অ্যাপার্টমেন্টের জন্য, বড় 6 তলা বিল্ডিং এর জন্য, আইপিএস এর ব্যাটারি, এবং রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল এর জন্য সোলার সিস্টেম। এটার জন্য মার্কেটিং বাজেট মাত্র 25%, এটা কি ঠিক নাকি না আরো বাড়ানো দরকার? না, আমরা উই ক্যান ম্যানেজ উইদিন 25%, আমরা এটা করতে পারবো। আচ্ছা, আমাদের ইম্পোর্ট কস্ট কত আসছে? আমাদের ইম্পোর্ট কস্ট আসছে 70,000 টাকা একটা ব্যাটারিতে টোটাল, এবং সেইটাতে আমরা 12% মার্কআপ অ্যাড করে আমরা বিক্রি করব 78,000 টাকায়। কিন্তু বাজারে যে এই একই ব্যাটারি 1 লাখ টাকা দিয়ে বিক্রি করতেছে, তাদের কি হবে? না, বাজারে যারা বিক্রি করতেছে তারাও ধীরে ধীরে দাম কমায় একটা জায়গায় নিয়ে আসবে, বাট আমরা এটাকে মার্কেটে এন্ট্রি করার জন্য আমাদের এই পলিসিটা থাকছে যে আমরা এই প্রাইসে মার্কেটে ইন করতে চাই। আচ্ছা, ইউজ অফ ফান্ডটা কোথায় কোথায় হবে একটু বলে দাও। ইউজ অফ ফান্ড হবে 70% ফান্ড যাবে ইনভেন্টরি অ্যান্ড প্রকিউরমেন্টে, ব্যাটারির যেই জিনিসগুলি আছে মানে সেলস, তারপরে কেসিং এবং ওইটা নিয়ে আসার জন্য। মার্কেটিং অ্যান্ড সেলস এক্সপেনশনে যাবে 15%, অপারেশনাল কস্ট হবে 10%, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আমরা খরচ করবো 5%। এখন যিনি ইনভেস্টর 1 লাখ টাকা নিয়ে আসবেন, এসে উনি বলবেন যে আমি 1 লাখ টাকা দিলাম, 50% পাচ্ছি, আর আপনারা 1 পয়সাও দেন নাই, 50% পাবেন, এটা একটু মজা হয়ে গেল না? এর উত্তর কি হবে? না, কারণ আমরা 1 লাখ টাকা সে দিল এখানে, হ্যাঁ 1 লাখ টাকা সে দিয়ে কিন্তু তার এখানে আলটিমেটলি কোনো ইয়ে নাই, মানে রোল নাই। আচ্ছা, কিন্তু তার এই 1 লাখ টাকাকে বছরে 24,000 টাকা প্রথম বছরে রিটার্ন, পরের বছরে 45, পরের বছরে 72,000 টাকা এই রিটার্ন দেওয়ার জন্য এবং এই রেভিনিউ জেনারেট করার জন্য যে কাজগুলি করা, সেটা তো আমাদেরকেই করতে হবে। উনি যদি বলেন যে এত ভালো পটেনশিয়াল বিজনেস মডেল যদি তাই হয়, তাহলে আমি আর আপনাকে টাকা দিব কেন, আমি করি। হ্যাঁ, সে করতে পারে, তবে তার জন্য এটা কঠিন হয়ে যাবে এই জন্য যে আমাদের যে ডোমেইন এক্সপার্টাইজ আছে,
কিংবা এই সেক্টরে যে ইনডেপথ আছে রিসার্চ এবং অ্যানালাইসিস আছে, সেটা তারাটাকে নতুন করে করে আবার মার্কেট ডেভেলপ করা, একটা সাপ্লাই চেইন ডেভেলপ করা, এটা অনেক কঠিন হয়ে যাবে এবং এই বিজনেসে নামতে নামতে তার আরো অনেক সময় চলে যাবে, অন্য কম্পিটিটররা চলে আসবে, তো ওইটা তার জন্য কঠিন হবে। আমাদের জন্য এইটা খুবই ফাস্টেস্ট হবে, কারণ আমাদের মোস্ট প্রবাবলি 70-75% কাজ করাই আছে। আমরা আচ্ছা, টাইগার নিউ এনার্জি কিংবা কি বলে যে ক্যাসেটেক্স, ওরা এই মডেলে যাচ্ছে না কেন? টাইগার নিউ এনার্জি কিংবা ক্যাসেটেক্স ওদের বিজনেস মডেলটা হচ্ছে মেইনলি সোয়াপিং স্টেশনের। ওরা ব্যাটারি, টাইগার নিউ এনার্জি কিছু ব্যাটারি বিক্রিও করে অ্যাজ পার আই নো, কিন্তু ক্যাসেটেক্স এবং এরা হচ্ছে মেইনলি ব্যাটারি ভাড়া দেয়। আপনার একটা রিক্সা আছে, আপনি একটা টাকা জমা দিবেন, লেটস সে 10,000 টাকা কিংবা 15,000 টাকা সিকিউরিটি মানি জমা দিলেন, সেই টাকা জমা দিয়ে আপনি একটা ব্যাটারি পাবেন। আপনার ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যাবে আপনি আসবেন, আবার একটা ব্যাটারি আপনি অন্য নতুন একটা ব্যাটারি নেবেন যেটাতে চার্জ হয়ে গেছে, সেটা ফুল চার্জড ব্যাটারি নেবেন আর আপনার ওই আগের ব্যাটারিটা চার্জে দিবেন, দিয়ে চলে যাবেন। এইটা হলো তাদের বিজনেস মডেল। তোমার মডেল তো ক্যাসেটেক্স কিংবা টাইগার নিউ এনার্জি চেয়েও ভালো, তারা সেখানে আসছে না কেন? এটা তো ধরেন যার যার বিজনেস মডেল কিংবা যেভাবে চিন্তা করছে ওইভাবেই করা। তারা তোমার এখানে কম্পিটিটর কারা? আমার এখানে কম্পিটিটর আছে, যেমন HQ ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি লিমিটেড, ওরা চাইনিজ কোম্পানি, তারা আছে। মিজান হতে পারে, মিজান ভাই আছে, সে হতে পারে, কিংবা বেস টেকনোলজিস আছে, বেশ আমাকে প্রায় ফোন করে। হ্যাঁ, আয়ার ব্যাটারি আছে। তো এই ধরনের কিছু কোম্পানি আছে যারা মেইনলি কম্পিটিটর। ওকে, তাহলে আমাদের এখন কি করণীয়? এবং সামনে আমাদের বড় কম্পিটিটর রহিম আফরোজ আসতেছে। আইসিস তার তো নেমে গেছে। হ্যাঁ, ভালো কথা, যত বেশি কম্পিটিটর হয় জিনিসটা আরো বেশি কম্পিটিটিভ হবে এবং মানে একটা ওয়াইড স্প্রেড অ্যাডপশন হবে বলে আমি মনে করি, রাইট, হুইচ ইজ এ গুড নিউজ। রাইট। তো তারপরেও বাংলাদেশে এই জিনিসটা দেরি হচ্ছে কেন? দেরি হওয়ার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে মার্কেটের মানে নতুন টেকনোলজি অ্যাডপশনের ব্যাপারে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা একটু ধীরে ধীরে নতুন টেকনোলজিকে অ্যাডপ্ট করি। আমাদের এইটা গ্রামে গঞ্জে কিংবা রুরাল এরিয়াতে যারা আছে তারা এটাকে সহজে অ্যাকসেপ্ট করতে চায় না। সেটা না করার কারণ হচ্ছে তারা চিন্তা করে একটা জিনিস দিব সেটা ভালো হবে না খারাপ হবে। এই যে পরীক্ষামূলক একটা ব্যাপার কিংবা সচেতনতার একটা ব্যাপার, অ্যাওয়ারনেস বিল্ড করার ব্যাপার, সেই জিনিসটা আমাদের এই রুরাল এরিয়াগুলিতে কম, এই জন্য একটু ধীরে অ্যাডপ্ট করতে চাই। যেমন কিছুদিন আগে বাংলাদেশের থেকে আমেরিকায় একটা ডিল হলো, বিডার সাথে আমেরিকার সাথে একটা ডিল হলো, সেটাও কিন্তু সোলার ব্যাটারি নিয়ে না, অন্য বিষয় নিয়ে, যেখানে কিনা টেসলার ওনার সে পর্যন্ত টেসলা থেকে সরে গিয়ে এখন ব্যাটারি মানে নিউ এনার্জি ব্যাটারিতে যাচ্ছে। তো আমরা যাচ্ছি না কেন? আমরা যাচ্ছি না কারণ আমাদের ওই যে আমি যেটা বললাম যে আমাদের একটা অ্যাওয়ারনেস যেটা দরকার সেইটা নাই। হ্যাঁ, এখন লিথিয়াম ব্যাটারির যে সুবিধা সেইটা মানুষ বুঝে না। ধরেন একটা রিক্সাওয়ালা, আপনি তাকে বললেন যে ভাই একটা ব্যাটারি আপনি যদি কেনেন আপনাকে আর 5 বছরে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে না কিংবা কিনতে হবে না, আপনি এই ব্যাটারিটাই চালাতে পারবেন এবং এটার পারফরমেন্স ভালো থাকবে, 5 বছর পর্যন্ত আমরা গ্যারান্টি দিব আপনাকে। তো সে এটাকে বলবে যে 5 বছর একটা ব্যাটারি কিভাবে যাবে, যেখানে কিনা একটা ব্যাটারি আমাকে ট্রেডিশনালি 6 মাস 8 মাস পর পর চেঞ্জ করতে হয়। ওটা তো অন্য গেম, যারা ব্যাটারি সোয়াপ করতে চায় তাদের ব্যবসা ভালো হওয়ার জন্য সেটা তারা করে। তো এটা তাদেরকে বোঝানো এই মুহূর্তে কঠিন এবং তারা এটা হয়তো দেখে নাই, এই জন্য বিশ্বাস করতে পারে না। তো আমি বিলিভ করি যে এটা যখন গ্রামে গঞ্জে কিছু লোক এই ব্যাটারিগুলি চালাবে, উপকার পাবে এবং অন্য লোকেরা দেখবে, সেখান থেকে মানুষ ধীরে ধীরে অ্যাডপ্ট করা শুরু করবে আরো বেশি, যে না ব্যাটারিটা চলতেছে। এটা তো বিষয়টা তাহলে দাঁড়াচ্ছে যে তুমি শপিং স্টেশনের চেয়ে সেলিং অফ ব্যাটারি ইউনিটস তোমার কাছে বেশি পছন্দের? আমার কাছে বেশি পছন্দের। এইটা আমাদের ওয়াইড স্প্রেড অ্যাডপশন হতে কি পরিমাণ সময় লাগতে পারে বলে মনে করো? আমার ধারণা 3 থেকে 5 বছরের মধ্যেই মার্কেটে একটা প্যারাডিম শিফট চলে আসবে এই লিথিয়াম ব্যাটারি এবং লিড অ্যাসিড ব্যাটারির যে মার্কেটের। এখানে আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি আছে কিনা? ইনফ্রাস্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি তো অবশ্যই আছে, না বলার কোনো সুযোগ নাই। বিকজ অফ আমাদের এখন আমাদেরকে ব্যাটারি নিয়ে আসতে হবে চায়না থেকে, সেটা নিয়ে এসে আমাদের একটা ইন্ডাস্ট্রি সেট আপ করে সেইখানে ব্যাটারিগুলি অ্যাসেম্বলি করে বিক্রি করা। তো এটার জন্য যেই মেশিনারিজ ইকুইপমেন্ট লাগবে সেইগুলি আমাদের এখন নাই। কাজে হয়তো আমাদের একটা চাইনিজ ব্যাটারি কোম্পানি অলরেডি বাংলাদেশে আছে, তাদের সাথে আমরা কোলাবোরেট করব।
বাট আফটার অল আমরা যদি ফান্ডটা ম্যানেজ করে ফেলতে পারি তাহলে হয়তো তখন আমরা নিজেরাও ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করে ফেলতে পারবো। এছাড়া আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে ব্যাটারির ট্যাক্স হলো 69%। এটা হলো একটা বড় ব্যারিয়ার। বড় ব্যারিয়ার এই জন্য যে একটা ব্যাটারির দাম চায়নাতে হয়তো 3 টাকা, 3.5 টাকা পার ওয়াট, 3 টাকা 70 পয়সা পার ওয়াট চায়নাতে। তো সেটা বাংলাদেশে এসে সেই ব্যাটারিটার ঢাকায় ল্যান্ড করে সেটা যখন ওয়্যার হাউস পর্যন্ত আসে সেটার দাম পড়ে যায় প্রায় 12 টাকা, 11 টাকা, 12 টাকা। কোথায় 3 টাকা, কোথায় 12 টাকা, প্রায় 8 টাকা শুধুমাত্র ওই যে আপনার লজিস্টিক্স, ট্যাক্স, লজিস্টিক্স এগুলিতে চলে যায়। এইটা হলো একটা বড় ব্যারিয়ার। 3 টাকার ব্যাটারি 6 টাকা হইলে মানুষের জন্য এটা অনেক বেশি অ্যাফোর্ডেবল হতো এবং আরো বেশি করতে পারতো। মানুষ তখন ওই যে পিডিবি কিংবা ন্যাশনাল গ্রিড সেগুলি থেকে সরে এসে বাসায় সোলার বসাইতো, সোলার দিয়ে ব্যাটারি চার্জ করে তার হাউসটাকে কিংবা ইয়াটাকে সে চালাইতে পারতো, অপারেট করতে পারতো ওই ইলেকট্রিসিটি। এই ব্যাটারিগুলি তাহলে চার্জিং কি পিডিবি দিয়ে হবে না সোলার দিয়ে হবে? দুটো দিয়ে হবে। যাদের সোলার ফ্যাসিলিটিস আছে কিংবা সোলার করা যায় সেখান থেকেও করতে পারবে, যাদের সোলার ফ্যাসিলিটিস নাই তারা পিডিবি দিয়েও চার্জ করতে পারবে। আমাদের যে নদীর ধারে যে চলাঞ্চলগুলি যেখানে খুব কম দামে জমি পাওয়া যায় সেখানে সোলার এবং ব্যাটারি কম্বিনেশন করে পাওয়ার স্টেশন করা যায়। ফ্যান্টাস্টিক বিজনেস। সেখানে সোলার এবং ব্যাটারি পাওয়ার স্টেশন করে কম্বিনেশন করে সেটা রুরাল এরিয়াগুলিতে বিক্রি করা যায়। এটা একটা ইনফ্যাক্ট একটা ছোটখাটো ইউটিলিটি কোম্পানি দাঁড় করায় দেওয়া যায়। তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।